আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এইচএসসি 2026 ব্যাচ কে উদ্দেশ্য করে মূলত আমার এই আজকের ক্লাসটা। আজকে আমি কনিক্স নামক যে অধ্যায়টা আছে আপনাদের উচ্চতর গণিত দ্বিতীয় দ্বিতীয় পত্র 6 নম্বর অধ্যায় কনিক্স। তো এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো আসছে বোর্ড পরীক্ষায় সেগুলোই সলভ করব। এবং আপনারা শুধু একটু খেয়াল করবেন যে আমি কোন কোন টাইপের ম্যাথগুলো সমাধান করতেছি, ওই টাইপের ম্যাথগুলো আপনারা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন, তাহলেই কভার হয়ে যাবে, আপনারা 100% কমন পাবেন। এবং এই ক্লাসটা করলে আপনারা এই অধ্যায় থেকে যে কোনো প্রকার এমসিকিউ আসুক আপনারা পারবেন। তো এই কনিক্স নামক অধ্যায়টা যে আমি শুধু 26 ব্যাচকে উদ্দেশ্য নিয়ে করাইতেছি দেখা যায় শুধু তারাই করবে তা না, যারা 27 ব্যাচের আছেন আপনারাও চাইলে করতে পারেন। পরবর্তীতে যখন 28 ব্যাচ 29 ব্যাচ 30 ব্যাচ আসবে ওরাও করতে পারবে। তো কনিক্স, এই কনিক্স প্রথম আমরা একটা সুন্দর একটা শিখবো যে উৎকেন্দ্রিকতা বলতে একটা জিনিস আছে। উৎকেন্দ্রিকতা এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো ছিল হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এই ই ই এখন উৎকেন্দ্রিকতা কার কার আমাদের শিখতে হবে। আমাদের 5টা কনিক্স আছে, এই 5টা কনিক্স কার উৎকেন্দ্রিকতা কত সেটা আমার একটু জানতে হবে। তো প্রথম আসি সরল রেখা। সরল রেখা এটার উৎকেন্দ্রিকতা হচ্ছে আমাদের ইনফিনিটি। এরপর আছে বৃত্ত, এটার উৎকেন্দ্রিকতা হচ্ছে আমাদের 0। এরপরে হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তর ক্ষেত্রে হচ্ছে আমাদের 1। উপবৃত্ত, উপবৃত্ত এটা হচ্ছে আমাদের শূন্যের থেকে বড় হবে কিন্তু 1 এর থেকে ছোট হবে, মানে 0 এবং 1 এর মাঝখানে যেগুলো আছে সেগুলা। আর অধিবৃত্ত, অধিবৃত্ত হচ্ছে আমাদের ই অবশ্যই 1 এর থেকে বড় হবে। তাহলে কার ক্ষেত্রে আসলে উৎকেন্দ্রিকতা কত সেটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। তো একটা সরল রেখা যদি হয় তো সেটার উৎকেন্দ্রিকতা হচ্ছে ইনফিনিটি। আর যদি বৃত্ত হয় তার উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। পরাবৃত্ত হইলে 1, উপবৃত্ত হলে 1 এবং 0-র মাঝখানে যত প্রকার সংখ্যা হতে পারে সব। আর অধিবৃত্ত হচ্ছে 1 এর থেকে বড় যা আছে সব, সব হতে পারে আমার অধিবৃত্তর উৎকেন্দ্রিকতা। তো আপনাকে প্রথম একটা প্রশ্ন আমি দিয়ে ফেলি, সেটা হচ্ছে √3/2। তো একটা কনিক্স এর উৎকেন্দ্রিকতা যদি √3/2 হয় তাহলে এটা মূলত আসলে আমাদের কি নির্দেশ করে, বা এটা কোন কনিক্স এর আসলে উৎকেন্দ্রিকতা নির্দেশ করতেছে, এটা কার। তাহলে আমরা 1 কে যদি রুট করি, মানে না 3 কে যদি আমরা রুট করি আমরা 1 পয়েন্ট সামথিং পাবো, আমরা 1 পয়েন্ট সামথিং পাবো। আর 1 পয়েন্ট সামথিং কে যদি আমি হচ্ছে 2 দ্বারা ভাগ করি তাহলে আমি 0 পয়েন্ট সামথিং, মানে 0-র থেকে একটু বড় 1 এর থেকে ছোট, মানে ইজ আমরা উপবৃত্তর যেটা সেটা আমরা পাবো। এই √3/2 এটা আমাদের কার উৎকেন্দ্রিকতা এটা আমাকে প্রশ্ন করছে। তো এটা হচ্ছে আমাদের এটার যে মানটা আসে সেটা আমাদের 0-র থেকে একটু বড় হয়, 1 এর থেকে ছোট হয়। তো এই রেঞ্জের মধ্যে যেহেতু পড়তেছে সো এটা কার উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। আমরা উৎকেন্দ্রিকতা থেকে আরো দুই একটা প্রশ্ন সলভ করব। যেমন ধরেন x² + 4y² = 100। তো এটা একটা কনিক্স এর সমীকরণ। এটা কোন কনিক্স দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা উপবৃত্তের সমীকরণ। তো উপবৃত্তের এই ফর্মুলা থেকে আমাদের বলছে হচ্ছে উৎকেন্দ্রিকতা কত। তো একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে আমাদের দুইটা। এক সময় হতে পারে যে আমাদের a হচ্ছে বড়, আবার হতে পারে b হচ্ছে বড়, মানে এটাও বড় হতে পারে এটাও হতে পারে। তো যদি এটা হয়
মানে এ যদি বড় হয়, যে বড় সে সবসময় নিচে থাকবে। সহজ কথায় মনে রাখবেন, উপরের দিকে যদি কোনো একটা কাজ করতে হয় তাহলে উপরে কি উঠে, সাপোজ একটা গাছে উঠতে হবে একজনের, তাহলে যে ছোট তাকেই কিন্তু আদেশ করবে, যে বড় সে আদেশ করবে যে তুমি এই গাছটায় উঠো। এরকমই তো, তো যে বড় সে কোথায় থাকবে, নিচে থাকবে। তো এটা যে আমরা আমরা মনে রাখবে, এখানে এ যেহেতু বড়, তার মানে এ স্কোয়ার আপনার নিচে থাকবে, বি স্কোয়ার হবে উপরে। এটা ওয়ান মাইনাস, উপবৃত্তের মাঝখানে কি হয়, প্লাস হয় না, এ কারণে এখানে হবে মাইনাস, আর এটার উপরে হবে রুট। আবার যখন ধরবেন যে বি হচ্ছে বড়, তাহলে বি কি নিচে থাকবে, এদের নিচে আমরা বি দিব, মানে বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার যদি নিচে থাকে তাহলে উপরে কে উঠবে, অবশ্যই স্কোয়ার, আর হচ্ছে ওয়ান মাইনাস আর হচ্ছে রুট ওভার। তাহলে এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার ফর্মুলা। তো এই এটাকে আমরা কি করব, শুরুতে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান, এই ফর্মেটে নিয়ে আমরা এটা মানে এই ফর্মুলাকে আমরা এই ফর্মুলায় মানে এটার সাথে তুলনা করব, তুলনা করে এর মান এবং বির মান বের করে দেখব কে বড় হচ্ছে। এ বড় হইলে আমরা এই ফর্মুলা ইউজ করব, বি বড় হইলে আমরা এই ফর্মুলা ইউজ করে উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল 1, মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল 1 হয়। যেখানে আমরা দেখতে পারতেছি এক্স এর নিচে তো অবশ্যই এ থাকে এবং এটা হচ্ছে বড়, তার মানে আমাদের এই ফর্মুলা ইউজ হবে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার মানে 25, আর নিচে হবে আমাদের 100, 100 থেকে 25 বাদ দিলে হয় 75, তাহলে রুট ওভার 75 ডিভাইডেড বাই রুট ওভার 100। তো 75 কে রুট করলে কত হয়, 3 25, 25 কে রুট করলে হয় 5, মানে 5 রুট 3, আর নিচে হচ্ছে আমাদের 10। তো আবার এটাতে আমরা এটা একটু কাটতে পারি, কাটলে নিচে আমাদের 2 আসবে, রুট 3/2। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কত আসলো, রুট 3/2। তাহলে উৎকেন্দ্রিকতার যে ফর্মুলাটা আছে, এটা এ বড় হওয়ার কারণে এই ফর্মুলা, বি বড় হওয়ার কারণে এই ফর্মুলা, আর উপবৃত্ত থাকার কারণে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে হচ্ছে মাইনাস, আর অধিবৃত্ত হইলে জাস্ট খালি প্লাস চিহ্ন হবে। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের যে ফর্মুলা সেটা। তো উৎকেন্দ্রিকতার যে ফর্মুলাগুলো আছে সেটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের শিখতেই হবে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি সলভ করতে পারি। এক্স স্কোয়ার ইকুয়াল 16y, এটার উৎকেন্দ্রিকতা কত, এটা কি, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, আর পরাবৃত্তের সমীকরণে যে উৎকেন্দ্রিকতাটা পাওয়া যাবে এটা সবসময় 1 হবে, মানে এটার ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা এর মান হবে আমাদের অলওয়েজ 1। তাহলে আমাদের এটার ক্ষেত্রে যদি বলে উৎকেন্দ্রিকতা কত, আমরা দিক থেকে বুঝতে পারতেছি এটা পরাবৃত্তের সমীকরণ, তো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, 1, তো এটার অ্যান্সার হবে 1। অনুরূপ ভাবে আমাকে যেটা দিছে এক্স স্কোয়ার ইকুয়াল 2y, এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত হবে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, তো উৎকেন্দ্রিকতা হচ্ছে আমাদের 1, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের 1। একটা কনিক্স এর উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, এটা কোন কনিক্স নির্দেশ করে, এই উৎকেন্দ্রিকতাটা দ্বারা কোন কনিক্স আসলে নির্দেশ করতেছে, √2, তাহলে √2 হচ্ছে 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ 1 এর থেকে একটু বড় হবে, আর 1 এর থেকে বড় হইলে সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, তার মানে √2 হচ্ছে আমাদের অধিবৃত্ত। এটা অধিবৃত্তের কনিক্স নির্দেশ উৎকেন্দ্রিকতা নির্দেশ করবে। এরপরে আমাদের আরো একটা জিনিস শিখতে হবে, সাধারণত আমরা এইচ স্কোয়ার মাইনাস এবি নির্ণয় করব, মানে আমাদের একটা কনিক্স এর সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2
ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy 2gx প্লাস 2fy প্লাস c equal 0। এই যে এই সমীকরণটা, এটা হচ্ছে একটা কনেক্সের সাধারণ সমীকরণ। এই সমীকরণটা থেকে আপনার সরলরেখার সমীকরণ আসবে, এটা থেকে আপনার একটা বৃত্তের সমীকরণ আসবে, এটা থেকে পরাবৃত্তের সমীকরণ আসবে, সব এটা থেকেই আসবে। তো এটা হচ্ছে একটা সাধারণ সমীকরণ। তো এই সমীকরণটা থেকে আমরা যদি দেখি যে আমরা অপশনে এইচ স্কয়ার কি বলে এটাকে, এক জোড়া সরল রেখা, মানে এই একটা সমীকরণ আপনাকে দিয়ে বলছে যে এটা কি নির্দেশ করে। যদি এক জোড়া সরল রেখা হয় তাহলে আমাদের একটু সময় নিয়ে করতে হবে। তো মূলত হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে না কেন, আমাকে এই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তুলনা করে আমি এর মান, বির মান, এইচ এর মান, জির মান, এফ এর মান, সি এর মান, এগুলো আমি নির্ণয় করব। এই মুখ্য কর্ণ বরাবর দিব আমি এ, বি এবং সি। এখানে দিব আমরা এফ, এখানে দিব জি, এখানে জি, এখানে এফ, আর এই দুই জায়গায় দিব হচ্ছে আমাদের এইচ। তো এখানে যে কনিক্সটা আমরা পাইলাম, এই কনিক্সটা মূলত মানে এই কনিক্স তুলনা করে আমরা এই মানগুলো এই নির্ণায়কের মধ্যে বসাবো। বসায় আমি দেখবো এটা শূন্য আসে কিনা। আমরা তো নির্ণায়ক সমাধান করতে পারি, তো এটা সমাধান করে দেখবো যে এটা আমাদের শূন্যের সমান হয় কিনা। যদি শূন্যের সমান হয় তাহলে এই সমীকরণটা দ্বারা একটা এক জোড়া সরল রেখা নির্দেশ করবে। আর যদি দেখেন যে এটা নট ইকুয়াল জিরো হয়েছে, এটা নট ইকুয়াল জিরো মানে এটা শূন্যের সমান হয় নাই, এরপর হচ্ছে আপনার এ এবং বি সমান এবং এইচ ইকুয়াল জিরো, এটা হয়েছে মানে এটাও জিরো এর সমান হয় নাই, সাথে হচ্ছে এ এবং বি সমান এবং এইচ ইকুয়াল জিরো মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এটা মূলত বোঝায় এইচ ইকুয়াল জিরো দ্বারা। তো এটা হলো আমাদের, এটা হচ্ছে বৃত্ত নির্দেশ করবে। এরপর ধরেন এ নির্ণায়কের যে মানটা, এটাও শূন্য হয় নাই, আবার এ এবং বি সমান হয় নাই, এরকম যদি হয় এইচ এবং একটা এক্স ওয়াই সম্বলিত পদ থাকতে পারে, এরকম হয়েছে, সেক্ষেত্রে আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বি নির্ণয় করব। এইচ স্কোয়ার মাইনাস এ বি নির্ণয় করব। এটা আমাদের শূন্যের সমান হবে, না হয় হচ্ছে আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি আমার শূন্যের তুলনায় বড় হবে, না হয় এইচ স্কোয়ার মাইনাস এ বি আমার শূন্যের তুলনায় ছোট হবে। এই তিনটা কোয়ালিটি হতে পারে, হয়তো এইচ স্কোয়ার মাইনাস এ বি শূন্যের সমান হবে, না হয় শূন্যের তুলনায় বড় হবে, আর না হয় শূন্যের তুলনায় ছোট হবে। যদি শূন্যের সমান হয় তাহলে হবে পরাবৃত্ত, তাহলে এটা কি নির্দেশ করবে, পরাবৃত্ত নির্দেশ করবে। আর যদি শূন্যের তুলনায় বড় হয় তাহলে অধিবৃত্ত, আর যদি শূন্যের তুলনায় ছোট হয় তাহলে উপবৃত্ত। এই ফর্মুলাগুলো আমরা এইভাবে সহজে মনে রাখবো। যে সমীকরণটা দেওয়া থাকুক না কেন আমরা এটার সাথে তুলনা করে এই মানগুলো বের করব, এর মান, বির মান, সির মান, জি, এফ, সি, এইচ এগুলোর মান নির্ণয় করব। এরপর হচ্ছে এটা নির্ণয় করে শূন্যের সমান হয় কিনা সেটা দেখব। শূন্যের সমান হলে এক জোড়া সরল রেখা নির্দেশ করবে, আর কিছু করার দরকার নাই। যদি শূন্যের সমান না হয় তাহলে আমরা দেখব এর মান এবং বির মান অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় কিনা এবং এইচ ইকুয়াল জিরো হয় কিনা, তাহলে বৃত্ত নির্দেশ করবে। এছাড়া হচ্ছে আমাদের এটাও যদি না হয় সেক্ষেত্রে আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে আমাদের লাস্ট চিকিৎসা। এটা আমরা দেখার মাধ্যমে আমরা বুঝবো এটা শূন্যের তুলনায় কেমন হয়। যদি শূন্যের তুলনায় সমান হয় তাহলে পরাবৃত্ত, শূন্যের তুলনায় বড় হইলে অধিবৃত্ত, শূন্যের তুলনায় ছোট হইলে উপবৃত্ত। আশা করা যায় এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম। তো এবার আসেন আমি এই রিলেটেড কিছু সমস্যা সমাধান করব। নাইন এক্স স্কোয়ার মাইনাস
16y² প্লাস 18x মাইনাস 48y প্লাস 18x মাইনাস 48y ইকুয়াল হচ্ছে 0। এটা আমার একটা সমীকরণ দিচ্ছে, দিয়ে বলছে যে এটা কিসের সমীকরণ। তো আমাদের যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে একটার মধ্যেও লেখা নাই যে একজোড়া সরল রেখা। তার মানে আমার কি বলে এটাকে, ওই যে ওই নির্ণায়কটা করার প্রয়োজন নাই, ওটা কিন্তু অলরেডি হয়ে গেল। এরপরে এ এবং বি কি সমান হয়েছে, তাও সমান হয় না, ওটাও বাদ। তাহলে আমাদের এখন ফর্মুলা হচ্ছে h² মাইনাস ab নির্ণয় করা। h² মাইনাস ab যদি আমি নির্ণয় করি, h বলতে এখানে x y সম্বলিত পদ, কিন্তু সেটা তো নাই, না মানে কি 0, 0² মাইনাস a বলতে 9 আর b বলতে মাইনাসের 16, চিহ্ন সহ নিতে হবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 6 নং 54 4 হাতে 1 9 9 আর 5 হচ্ছে 44, মানে 144 হয়। 144 এটা কিন্তু শূন্যের তুলনায় বড়, আর শূন্যের তুলনায় বড় হলে সেটা কি নির্দেশ করে, অধিবৃত্ত। অর্থাৎ এটা কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আবার ধরেন আমাদের এরকম থাকে xy = c, xy = c, এইটা কার সমীকরণ নির্দেশ করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। xy = c এটা কার সমীকরণ। তো দেখেন এটার মধ্যে আমাদের অপশনে এক জোড়া সরল রেখা ধরেন যে নাই, অবশ্যই থাকবে না। এটার ক্ষেত্রে আপনার এক জোড়া সরল রেখা এটা থাকবে না, তো এটা নির্ণয় করার প্রয়োজন নাই। এরপরে দেখেন আপনাদের বৃত্তর ক্ষেত্রে ছিল a এবং b সমান হইতে হবে, সেটা সমান আছে এটার মধ্যে, কিন্তু h= তো আর 0 হয় নাই। এখানে h= হচ্ছে কি অন্য একটা কিছু হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাও তো হচ্ছে না, তো আমরা h² মাইনাস ab নির্ণয় করব। h বলতে এখানে বোঝায় হচ্ছে আমরা 2 × হাফ দিতে পারি, মানে 2hxy, h এর মান হচ্ছে হাফ, স্কয়ার করলে হয় 1/4 মাইনাস a বলতে x² এর সহগ, যেটা হচ্ছে 0, 0 * b এর সাথে যে থাকবে সেও 0, তার মানে 1/4। না আমরা দাদা জানেন দেখা দাদা দিটা করব তোমার কি আমার কথা কয় না, রেকর্ড করতেছি আমি না, 100 দিন একটা কথা কম নাকি। তাহলে 1/4 যার মান হচ্ছে আমাদের 0.25, মানে 0 থেকে একটু বড়। 0.25 মানে কি 0 থেকে একটু বড়, তো 0 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কি নির্দেশ করে, অধিবৃত্ত নির্দেশ করে। তো এটা হচ্ছে আমাদের সাধারণত অধিবৃত্ত নির্দেশ করবে। আচ্ছা, তো একটা সমীকরণ দিয়ে আমাকে এরকম বলবে যে এটা কি নির্দেশ করে, সেটা আমরা কিন্তু শিখলাম। এরপর আমরা আসি হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, কেন্দ্রবিহীন কণিক মানে কোন কনিক্সের কেন্দ্র থাকে না। বৃত্তের একটা কেন্দ্র থাকে, উপবৃত্ত ও অধিবৃত্তের কেন্দ্র থাকে, পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না। তাহলে যদি বলা হয় কেন্দ্রবিহীন কণিক কোনটা, তাহলে অ্যান্সার হবে পরাবৃত্ত অথবা সরল রেখা, দুইটাই সঠিক হতে পারে। এই দুইটার মধ্যে ই থাকে না, আপনার হচ্ছে কেন্দ্র থাকে না। তো একটা সমীকরণ দিয়ে বলতে পারে, চারটা অপশনে চারটা সমীকরণ দিচ্ছে, দিয়ে বলছে যে এটা কেন্দ্রবিহীন কণিক কোনটা, মানে সরল রেখার সমীকরণ যেটা সেটা অ্যান্সার হবে, অথবা যদি পরাবৃত্তের সমীকরণ অপশনে থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। তো আমি এখন চলে যাব হচ্ছে
আপনাকে একটা পরাবৃত্তের সমীকরণ দিবে, দিয়ে বলবে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু বের করতে বলবে। তো সেটা এখন আমরা শিখব। y স্কয়ার ইকুয়াল 4x প্লাস 3y মাইনাস 7। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, আমি দেখেই বুঝতে পারতেছি। তো বলছে যেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আপনারা একদম সহজ কথায় মনে রাখবেন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কার পাওয়ার 2 বলেন তো? y এর পাওয়ার 2। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে যার পাওয়ার 2 ওইটা যে কয় জায়গায় আছে সেটা বাদ দিবেন। তাহলে চলক বাকি রইল কারা? x, x এর সাথে কি আছে? 4। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এটার आंसर কত হবে? 4। মানে যার পাওয়ার 2 ওই চলক বাদ দিয়ে অপর যে চলকটা থাকবে সেই চলকের সাথে যে থাকবে সে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কথা হচ্ছে এখানে যদি আগে মাইনাস থাকতো, দৈর্ঘ্য তো আর মাইনাস সহ হতে পারে না, তখন কিন্তু চিহ্ন বাদ দিয়ে হিসাব করতে হবে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেল। আমরা এখন শীর্ষবিন্দু দেখব। শীর্ষবিন্দু এবং হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ y স্কয়ার মাইনাস 4y, এটা হচ্ছে 4x মাইনাস 8। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটা থেকে হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। শীর্ষবিন্দু y স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, এটা হয় আপনার 4x মাইনাস 8। এই পাশে আমি এক্সট্রা করে কিন্তু 4 যোগ করছি, এই পাশেও আমার 4 যোগ করতে হবে। এরপর হচ্ছে আমি y মাইনাস 2 হোল স্কয়ার দিব, এটা হচ্ছে 4x মাইনাস 4। তাহলে আমি x মাইনাস y মাইনাস 2 হোল স্কয়ার দিতে পারি, 4 কমন নিলে 4 ইনটু 1 ইনটু x মাইনাস 1। তাহলে y স্কয়ার ইকুয়াল 4ax, এই ফরম্যাট। আর যে ফরম্যাটেই হোক না কেন শীর্ষবিন্দু হচ্ছে 0 0। তাহলে এটা আপনারা সলভ করে পাবেন 1,2। এটার অ্যান্সার হচ্ছে 1,2। আর যদি বলতো উপকেন্দ্র কত, x যার পাওয়ার 1 ওই অক্ষ, তাহলে x অক্ষের উপর অবস্থিত, y0 মানে হচ্ছে a, 0। a বলতে এখানে x 1, তো x মাইনাস 1 হচ্ছে আপনার 1 এর সমান। তো x হয় আপনার 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের 2 মানে হচ্ছে 2,2। এটা হচ্ছে আমার উপকেন্দ্র অর্থাৎ s, আর এটা শীর্ষবিন্দু অর্থাৎ a। তাহলে আমরা উপকেন্দ্র নির্ণয় করতে পারি, শীর্ষবিন্দু নির্ণয় করতে পারি। এরপর আসে নিয়ামক রেখা। নিয়ামক রেখা হচ্ছে আমাদের এই দুটার যোগফল, x মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে যার পাওয়ার 1 সেইটা এবং a, এই দুটার যোগফল ইকুয়াল 0। আর ছিল হচ্ছে এই যে উপকেন্দ্রের ক্ষেত্রে y স্কয়ার ইকুয়াল 4ax, এই ক্ষেত্রে হচ্ছে আপনার আর a, 0, আর শীর্ষবিন্দু হচ্ছে 0, 0। তো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো, তাহলেই আমরা অতি সহজে সমাধান করতে পারবো। এরপর আমরা স্পর্শক সম্পর্কে একটু আইডিয়া নিব। মানে পরাবৃত্তের বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাইতে পারে, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা স্পর্শক সম্পর্কে একটা আইডিয়া নিব। বি এর মান কত হলে এত সরল রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করবে? মানে y ইকুয়াল 4x প্লাস 1, y স্কয়ার ইকুয়াল 8bx। এখানে b এর মান কত হলে এই পরাবৃত্ত এবং এই রেখা পরস্পরকে স্পর্শ করবে? তো মনে রাখবেন যে y ইকুয়াল mx প্লাস c, এই রেখা এবং
y স্কয়ার ইকুয়াল 4x, এই দুটা জিনিস যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে c হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই m। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এবং কোন বিন্দুতে স্পর্শ করবে? a স্কয়ার বাই 2m a ডিভাইড 2m স্কয়ার, মানে এরকম একটা ফর্মুলা না হয়, এটা এরকম না। স্পর্শ একটা বিন্দু আছে, যে কোন বিন্দুতে স্পর্শ করবে সেটা একটু দেখাই। a বাই m স্কয়ার, ফর্মুলাটা এটা ভুল হয়েছে একটু, মানে কোন বিন্দুতে স্পর্শ করবে? a বাই m স্কয়ার 2a বাই m, a বাই m স্কয়ার কমা হচ্ছে 2a বাই m, এটা হচ্ছে কোন বিন্দুতে স্পর্শ করবে সেটা। আর যদি স্পর্শ করে তাহলে এরকম একটা ফর্মুলা আছে, যে সি বলতে যে এখানে 1 কে বোঝানো হচ্ছে, তো এটার সমান হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই m। a বলতে এখানে 2b কে বোঝানো হচ্ছে, আর m বলতে যে এটা 4, তাহলে b কত হয় আমাদের 4/2। সুতরাং b এর মান হচ্ছে আমাদের 2। তাহলে মানে এটা আর এটা যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে b এর মান হবে 2। পরাবৃত্তের উপর স্থিত পি বিন্দুর ভুজ হচ্ছে 16। পি বিন্দুর ভুজ মানে x এর মান দেওয়া আছে 16। পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে আমাদের x স্কয়ার ইকুয়াল 16y, x স্কয়ার ইকুয়াল 16y মানে x স্কয়ার ইকুয়াল 4ax, মানে x স্কয়ার ইকুয়াল 4ay। এরকম ফরম্যাটে যদি হয় তাহলে আমাদের বলছে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করার জন্য। উপকেন্দ্রিক দূরত্ব হয় আমাদের x প্লাস a, এটার পরম মান। তো এখানে x বলতে 16 প্লাস এখানে a বলতে আছে 4, তাহলে আসে 20। এটাই আমাদের आंसर। পরবর্তী টাইপে যাব। স্পর্শক এই বিষয়গুলো আমরা দেখে ফেললাম। আচ্ছা, পরবর্তীতে দেখি কি আছে আমাদের। এটা উপবৃত্তের ক্ষেত্রে আমাদের অনেক কিছু বের করতে বলতে পারে, বিশেষ করে উৎকেন্দ্রিকতা তো এর আগে দেখলাম। এরপরে হচ্ছে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলতে পারে, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা একটা উপবৃত্তের সমীকরণ। তো বলছে যে এই উপবৃত্ত যেটা সমীকরণ এখানে দিয়ে দিলাম, এটার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত। তার মানে এখানে এ বড় না বি বড় সেটা আমার আগে চিহ্নিত করতে হবে। তাহলে বড় কোনটা হইলো আমাদের? অবশ্যই বি হচ্ছে আমাদের বড়। বি যদি বড় হয়
তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে আমাদের মানে বলছে নাকি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তার মানে 2b, মানে 2 × 2 অর্থাৎ 4। আর যদি বলতো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তাহলে 2a, সেটা হবে 2 × √2, মানে হচ্ছে 2√2। মোবাইল ছিল মই করে বৃহৎ অক্ষ কোনটা এখানে? বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত এক্স কত হয়? 0। এক্স বলতে এক্স বলতে কিন্তু এখানে এক্স আছে, তার মানে বলতো যে বৃহৎ অক্ষের সমীকরণ কত, তার মানে হবে আমাদের এক্স = 0। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ এরকম আমাদের বলতে পারে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে y = 0। এরকম বিভিন্ন জিনিস আমরা আস্তে আস্তে শিখবো। উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এগুলা জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করলেই সমাধান হয়ে যাবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল আমাদের কি 2a² b অথবা 2b² a। এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো, যে কোনো সময় যে কোনো কিছু চাইতে পারে। এরপরে আসেন পরামিতিক স্থানাঙ্ক বলতে একটা কথা আছে। পরামিতিক স্থানাঙ্ক এবং হচ্ছে অসীম তটরেখা, এই দুটা বোঝাই এই আজকের ক্লাসটা শেষ দিব। অসীম তটরেখার ফর্মুলা কি ছিল? y = ± b/a × x। এটা হচ্ছে আমার অসীম তটরেখার সমীকরণ। তো আমরা জাস্ট সূত্র মানে সমীকরণ যেটা দেওয়া থাকবে ওইটাকে আমরা এটার সাথে তুলনা করে জাস্ট হচ্ছে এর মান এবং বি এর মান বসাবো, আর এক্স এর বলতে ওই যে উপরে যেটা আছে না নিচে বলতে যেটা আছে ওইগুলো সম্পর্কে আমরা নিয়ে আইডিয়া নিব। এবং হচ্ছে আমাদের পরামিতিক স্থানাঙ্ক বলতে বোঝায় স্থানাঙ্ক আসলে কি দিয়ে হয়? এক্স এবং ওয়াই। অর্থাৎ স্থানাঙ্ক যদি আমাদের কথা a sec থিটা এবং বি tan থিটা এরকম হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে মানে এটা কার পরামিতিক স্থানাঙ্ক হতে পারে সেটা আমরা একটু বুঝাই। যেমন ধরেন x² / a² - y² / b² = 1। এটার একটা পরামিতিক স্থানাঙ্ক আমাদের এটা হতে পারে। কিভাবে? দেখেন x বলতে কিন্তু a sec থিটাকে বোঝানো হচ্ছে। আমি যদি এটা বুঝাই তাহলে এই সম্পূর্ণটুকু আসবে আমার sec² - tan², তার মানে 1 কিন্তু আমাদের মিলবে, মানে এটা দ্বারা আমার এটা সিদ্ধ হবে। তো যেই স্থানাঙ্কটা দ্বারা আপনার সমীকরণটা সিদ্ধ হবে ওইটাই হবে আপনার পরামিতিক স্থানাঙ্ক, আদারওয়াইজ স্থানাঙ্ক হবে না। অধিবৃত্তের ক্ষেত্রেও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাইতে পারে। উৎকেন্দ্রিকতা, শীর্ষবিন্দু, নিয়ামক রেখার সমীকরণ, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই বিষয়গুলো চাইতে পারে। তো সূত্রগুলো আপনারা একটু রিভিশন দিবেন এবং বোর্ডে আসা ম্যাথগুলো আপনারা সমাধান করবেন, তাহলেই কভার হয়ে যাবে। তো ক্লাসটি মূলত আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।